এই মেডিকেল কলেজটি ভোলার মধ্যবর্তী স্থান অর্থাৎ ভোলা 2 এবং 3-এর মাঝামাঝি স্থানে হোক, যাতে করে ভোলার অধিক সংখ্যক জনগণ উপকৃত হয়। আমি এই মেডিকেল কলেজের জন্য জায়গাও সংস্থান করতে আমি রাজি আছি। মাননীয় স্পিকার, আজ এই সম্মানিত সংসদে দাঁড়িয়ে আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমি 5ই আগস্টের শহীদদের কথা স্মরণ করছি এবং আরও স্মরণ করছি এই দেশের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের সকলকে। মাননীয় স্পিকার, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমি মহান রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি তার ভাষণে আমরা একটি মানবিক, গণতান্ত্রিক ও সুসংগঠিত বাংলাদেশের সুস্পষ্ট নির্দেশনার জন্য। মাননীয় স্পিকার, আমি এই সংসদে দাঁড়িয়ে গভীরভাবে শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতার ঘোষক মহান মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি শত প্রতিকূলতার মাঝেও জনগণের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করছি ইরানের অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ খোমেনিকে, যিনি সুদূর প্যারিসে থেকে জনগণকে সংগঠিত করে একটি স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান সুদূর লন্ডনে থেকে জনগণকে সংগঠিত করে 5ই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনকে সফল করার জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে, যিনি সবার আগে বাংলাদেশ এই দর্শন রেখে যে রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার করেছেন তা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করছে। তিনি শিখিয়েছেন রাষ্ট্র কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, রাষ্ট্র জনগণের। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কেবল একটি সরকারের পরিবর্তনের ঘটনা ছিল না, এটি ছিল দীর্ঘ 17 বছরের দমন পীড়ন, অবিচার, নিপীড়নের বিরুদ্ধে জাতির সম্মিলিত জাগরণ। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই সংগ্রামে কারো ত্যাগ ছোট নয়, কারো অবদান কম নয়। আমরা সবাই একসাথে ছিলাম, এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। গত 17 বছর আমাদের জাতির জন্য একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। আমরা দেখেছি গুম, বিচার বহির্ভূত হত্যা, রাষ্ট্রীয় যন্ত্রের অপব্যবহার। মাননীয় স্পিকার, আমি গভীরভাবে স্মরণ করছি ছাত্র নেতা জনাব নূরে আলমকে, আব্দুর রহিমকে, নুরুল ইসলাম নুরুকে, অসংখ্য মানুষকে। একই সাথে আমরা স্মরণ করছি জনাব সালাউদ্দিন আহমেদ, সংসদ সদস্য হুমাম কাদের, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমকে, যারা নির্যাতনের অন্ধকার থেকে ফিরে এসে আজ জীবন্ত সাক্ষ্য। আমি ব্যক্তিগতভাবে স্মরণ করছি ওই সময়কে, যখন 11 সরকারের সময় আমি কারাগারে ছিলাম এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে একই কারাগারে সময় কাটিয়েছি। সেই দিনগুলো আমাদের কেবল কষ্ট দেয়নি, আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদের কার্যক্রম গণতন্ত্রের সুফলের ফলে জনগণ চায়ের দোকানে বসেও তারা শুনতে পাচ্ছে। মাননীয় স্পিকার, রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষা ক্ষমতায় থাকা নয়, প্রতিশ্রুতি রক্ষা করা। ইতিহাস সাক্ষ্য দেয় বেগম খালেদা জিয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 1996 সালে তিনি ক্ষমতা ছাড়লেন কারণ জনগণের দাবি ছিল। এটাই রাজনৈতিক সততা। আজ যারা প্রশ্ন তোলেন তাদের বলবো ইতিহাসের দিকে তাকান, যেখানে মতভেদ আছে আমরা তা প্রকাশ্যে বলেছি, এটাই স্বচ্ছ রাজনীতি। জ্বালানি নিয়ে জ্বালানি সহনশীল করার জন্য সরকার কাজ করে যাচ্ছেন, আমরা এই ব্যাপারে সন্তুষ্ট। মাননীয় স্পিকার, আমি ভোলা 2-এর কিছু কথা এখন তুলে ধরতে চাই। ভোলা 2-এর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের গত 17 বছরে নির্মাণ না করাতে অত্যন্ত করুণ অবস্থা। আমাদের প্রধানমন্ত্রী ভোলা বরিশাল সংযোগ ব্রিজের কথা তিনি অনুমোদন করেছেন। তিনি একইভাবে
ভোলাতে একটি মেডিকেল কলেজ মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করুন। উনি অনুমোদন দিয়েছেন। কাজে আমি আশা করব এই মেডিকেল কলেজটি ভোলার মধ্যবর্তী স্থান অর্থাৎ ভোলা 2 এবং 3-এর মাঝামাঝি স্থানে হোক, যাতে করে ভোলার অধিক সংখ্যক জনগণ উপকৃত হয়। আমি এই মেডিকেল কলেজের জন্য জায়গাও সংস্থান করতে আমি রাজি আছি। মাননীয় স্পিকার, আমার এলাকা গ্যাসে পরিপূর্ণ। আজকে দেশের গ্যাসের সংকট সমাধানের জন্য আমি প্রস্তাব রাখব একটি এলএনজি বোরহানুদ্দিন একটি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হোক, যাতে করে জাতীয় গ্যাস সংকট অনেকানেক কমবে, শিল্পায়ন ত্বরান্বিত হবে, বিদ্যুৎ উৎপাদন ইতিবাচক হবে। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু ইউনিয়ন নদীর মধ্যে আছে, যেখানে প্রতিনিয়ত ডাকাত এসে জনগণের জানমালের হানি করে এবং নৌকায় করে তারা তাদের গরু মহিষ তারা নিয়ে যায়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে ওই চরে ওইখানে যেন পুলিশ তদন্ত কেন্দ্র যাতে স্থাপন করা হয়, যাতে জনগণ উপকৃত হয় এবং কৃষকরা যাতে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, 1971 সালে আমি যখন চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র, রেডিওতে শহীদ জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনেই আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি সেই প্রজন্মের প্রতিনিধি যারা এই দেশের জন্য জীবন বাজি রেখেছিল। মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য রাখার আপনি সুযোগ দেওয়াতে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।